শিক্ষাক্রমে বহুমুখী সমস্যা দেখছেন বিশেষজ্ঞরা। পাঠদানকারী শিক্ষকরাই প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ নন, প্রশিক্ষণে মনোযোগী হওয়ার তাগিদ। ঢাকা সহ 4 জেলার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ নেই। ক্রমান্বয়ে শিথিল হয় জনজীবনের স্বস্তি। 3 দিন সরকারি অফিস চলবে 6 ঘন্টা। কোটা আন্দোলনকে ঢাল বানিয়ে চট্টগ্রামে দুর্বৃত্তদের তাণ্ডব। নৃশংসতার পেছনে একাধিক রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। এবং সরকারি খালে অবৈধভাবে বাঁধ দেয় মাদারীপুরে বিপাকে কৃষক। 1,500 বিঘা জমিতে অবাধ, ব্যাহত নির্বিকার প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। নতুন মূল্যায়নের নৈপুণ্য অ্যাপে শিক্ষকরাই যথার্থ প্রযুক্তিগত জ্ঞান পাননি, এমন বাস্তবতা তুলে ধরেছেন শিক্ষাক্রম ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। আপত্তি তুলেছেন অনলাইনে শিক্ষকদের ট্রেনিং এবং এনসিটিবির প্রশ্ন প্রণয়ন নিয়েও। এই মূল্যায়নের ফলাফল ইতিবাচক নাকি নেতিবাচক তা জানতেও লাগতে পারে প্রায় 1 যুগ। ততদিনে শিক্ষার ভিত ক্ষতিগ্রস্ত হবার শঙ্কাও রয়েছে। শিক্ষাক্রম নিয়ে 2 পর্বের ধারাবাহিককে জানাচ্ছেন জাহিদ সবুজ। আজ থাকছে 3য় পর্ব। শিক্ষাক্রমে নতুন মূল্যায়নে সন্তানের ভবিষ্যৎ কি হবে? তারা বাসায় এখন শুধুই ইন্টারনেট ব্যবহার করে। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে এখন এমন নানান প্রশ্ন অভিভাবক মহলে। বাচ্চাদের থেকে মায়েদের কান্না আসে, কি করবো বাচ্চারা ভবিষ্যৎ, ওরা তো মনে রিকশাও করতে পারবে না। তবে পাঠদানের সঙ্গে জড়িত শিক্ষকদের মতামত পুরোই উল্টো। নিজের কাজটা বোঝা, নিজের ভিতরে সৃজনশীলতাও কিন্তু বের হয়ে আসছে। গ্রামাঞ্চলের অনেক শিক্ষকই এখনো পর্যন্ত পর্যাপ্ত প্রশিক্ষণ পাননি। তাই মূল্যায়ন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রযুক্তিগত ও সার্বিকভাবেই প্রশিক্ষণের ঘাটতি রয়ে গেছে। যে পরিমাণে ট্রেনিং হয়েছে আমি মনে করি না পর্যাপ্ত ট্রেনিং হয়েছে, এবং গ্রামগঞ্জে অনেক শিক্ষকরা নিজেরাই এটার সম্পর্কে এখনো ওয়াকিবহাল নয়। কেন্দ্রীয়ভাবে প্রশ্ন প্রণয়ন নিয়েও আছে উদ্বেগ, যার ফলস্বরূপ শিক্ষণকালীন মূল্যায়নের মূল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে। সেন্ট্রাল সিস্টেমে আমি কোশ্চেন করছি, এনসিটিভি থেকে সমস্ত স্কুলে সরবরাহ করছি। এটি তো কোনোভাবেই কোন স্কুলের লার্নিং অ্যাসেসমেন্ট কী হবে সেই স্কুলের শিক্ষকরা ডিসিশন নেবে, কারণ এটা একটা লার্নিং অ্যাসেসমেন্ট। এটা আমরা বলি এটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই শিক্ষণকালীন মূল্যায়নের যে মূল স্পিরিট সেটি থেকে আবার আমরা মনে হয় দূরে সরে যাচ্ছি। নতুন পদ্ধতিতে 5 ঘন্টার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে যা প্রায় অসম্ভব। অভিভাবকদের ওপরও আসতে পারে বাড়তি ব্যয়ের চাপ। অনেক অভিভাবকের কাছে এই দেশে 5 টাকা 10 টাকা 20 টাকা এই শিক্ষার জন্য ব্যয়, এটা মানে মূল তার যে জীবন জীবিকা থেকে অর্জন করে খাওয়া দাওয়ার বাইরে বা পরিবার পরিচালনার বাইরে শিক্ষার জন্য তার বাচ্চার শিক্ষার জন্য ব্যয় করা, এটা অনেক বড় ব্যয় তাদের জন্য। 35% ইন্টারনাল মার্কস, এটাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে এবং শিক্ষকদের ইন্টিগ্রিটি জায়গা থেকে এটাকে কিভাবে মনিটরিংয়ে রাখা হবে, এটাও আমাদের একটা পরীক্ষা নিরীক্ষার বিষয়। মাদ্রাসার শিক্ষার্থীদের পুরাতন নতুন 2 পদ্ধতিতে মূল্যায়নের কথা উল্লেখ করে বলেন, এই ব্যবস্থার ফলাফল শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎ প্রজন্মকে হতাশ করে তুলতে পারে। আমাদের মাদ্রাসা এডুকেশন এবং কারিগরি শিক্ষায় বিশেষায়িত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে এখনও কারিকুলাম হয়নি। তাদেরকে ট্রেডিশনাল পদ্ধতিতে, আগের পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করা হবে। আমরা কি শিওর না আসলে আমরা কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি। গতানুগতিক ধারার বাইরে কিছু গেলেই রেজিস্ট্যান্স শো করে, কিন্তু এই রেজিস্ট্যান্স শো করলে আমাদেরকে ওয়েট করা ছাড়া কোনো কিছু করার থাকে না। কিন্তু কখনো কখনো কোনো ওয়েট জাতির এই যে এই ভাগ্যাকাশকে মেঘাচ্ছন্ন করে ফেলতে পারে, যেটা আমাদের সৃজনশীল পদ্ধতি করেছিল। নতুন এই পদ্ধতি চ্যালেঞ্জিং। আদৌ এর ইতিবাচক ফলাফল আসবে কিনা তা সময়ই বলে দিবে বলেও জানান তিনি। আরেকটু সময় মনে হয় নিলে ভালো হতো। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই 4 জেলায় রবি, সোম ও মঙ্গলবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলাকারী বাহিনী। এদিকে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, আর ব্যাংক লেনদেন শুরু হবে সকাল 10টা থেকে চলবে বিকেল 3টা পর্যন্ত।
ক্রমান্বয়ে কারফিউ শিথিল হতে থাকায় আগের মতো প্রাণচঞ্চল হয়ে উঠছে রাজধানী ঢাকা। আজ নগরীতে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। রাজধানীর সকালের চিত্র জানব সহকর্মী কাজী বাপ্পুর কাছে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর 10 নম্বরে। আজ কারফিউর নবম দিন এবং নবম দিনে পড়ার পর আজকে কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে 11 ঘন্টা, অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং অফিস আদালতগুলো 9টা থেকে দুপুর 3টা এবং ব্যাংক কিন্তু খোলা থাকবে 10টা থেকে 3:30 পর্যন্ত। যেহেতু অফিস আদালত খুলে গিয়েছে গত বুধবার থেকে এবং রাস্তায় কিন্তু গাড়ির পরিমাণ বেড়ে গিয়েছে এবং আমি যদি আপনাকে 10 নম্বরে পুরো সার্বিক পরিস্থিতি দেখা যায়, চারপাশে 10 নম্বরের চারপাশেই কিন্তু মোটামুটি গাড়ির একটা চাপ রয়েছে, কারণ যেহেতু 9টায় অফিস আদালতে যেতে হবে মানুষের, এর জন্য মেট্রো রেল চলছে না। মেট্রো রেল না চলার কারণে কিন্তু এই মিরপুর থেকে যারা ফার্ম গেট, শাহবাগ, কারণ বাজার, সচিবালয় কিংবা মতিঝিল এলাকায় যেতে হতো, তাদের কিন্তু এখন যেতে হচ্ছে এই পাবলিক ট্রান্সপোর্টে, যার কারণে পাবলিক ট্রান্সপোর্টের প্রেশারটা বেড়ে গেছে, রাজপথে মানুষের চাপ বেড়ে গেছে। এবং আরেকটা হলো যে আপনার বিভিন্ন এলিভেটর এক্সপ্রেসের যে টোল প্লাজাগুলো, সেটাও কিন্তু আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা, যার কারণে কিন্তু ওখানেও যে প্রতিদিন 5-6 হাজার গাড়ি যাতায়াত করতো, সেই গাড়িগুলো কিন্তু যাতায়াত ওই এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাতায়াত না করতে পারায় মূল সড়কে নেমে এসেছে এবং যার কারণে পুরো রাজপথ কিন্তু যখন অফিস আদালত খুলে যায় যানজটের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। আন্দোলনের জায়গায় থাকবে, এতে জনসাধারণ যাতে ভুক্তভোগী না হয় সেটা তারা বলেছে। তো এই ছিল মিরপুর 10 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা ময়মনসিংহে আজ এই 13 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। বিভাগীয় শহরটির সকালের চিত্র জানাচ্ছেন সহকর্মী রোবায়েত বাপ্পি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ময়মনসিংহে কারফিউ চলমান রয়েছে। তো আজ কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ময়মনসিংহের কারফিউ শিথিল করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই যে ময়মনসিংহের নগরীর বিভিন্ন সড়ক আছে, যে সড়কগুলিতে কিন্তু যানবাহন চলাচল করছে, মানুষজন কিন্তু ঘর থেকে বের হয়েছেন এবং তারা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে নিচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খোলা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের যে এই যে সড়কে কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহন বাড়তে শুরু করেছে এবং সাধারণ মানুষজন কিন্তু তাদের বিভিন্ন কাজকর্মে যোগ দিচ্ছেন। তবে এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহের কারফিউ চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু ময়মনসিংহের যে চলমান কারফিউ এবং কারফিউ শিথিলের পরিবেশ শান্ত রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তবে এখন সকাল, তাই জন চলাচল একটু কম হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ময়মনসিংহের জনসাধারণের চলাচলের চাপ বেড়ে যায় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ময়মনসিংহে কিন্তু কারফিউর যে চলমান পরিস্থিতি সেগুলি কিন্তু চলছে। তবে সব মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত ময়মনসিংহের কারফিউ চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। রংপুরে আজ 16 ঘন্টা কারফিউ শিথিল থাকছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে। বাকিটা জানবো সহকর্মী শফিউল করিম শফিকের কাছে।
আপনি জানেন যে সারা দেশের মতো রংপুরেও কিন্তু এই কারফিউ চলছে। আর রংপুর বিভাগে যে এই কারফিউ শিথিলের অবস্থার কথা যদি বলি, গতকাল রংপুর বিভাগীয় কমিশনার অফিসের তথ্য অনুযায়ী এই কারফিউ শিথিলের সময়টা আরও বৃদ্ধি করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা এবং শ্রম ক্রয় বিক্রয় প্রত্যেকটি জিনিস কিন্তু স্বাভাবিক করতে পারছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে শ্রমজীবী যারা মানুষ, তারা কিন্তু ঘর থেকে শ্রম বিক্রি করার জন্য এখানে আসছে। এখানে কিন্তু তারা অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে বসে আছে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে এই কারফিউ শিথিলের সময়টা বৃদ্ধি করার ফলে শ্রমজীবী যারা মানুষ আছে তারা সাধনান্দে এবং সঠিক সময়ে তারা শ্রমটা বিক্রি করতে পারছে এবং তারা সঠিক সময়ে তারা ঘর ফিরতে পারছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই কারফিউ চলাকালীন অবস্থায় র্যাব, বিজিবি, পুলিশ এবং নীতি নির্ধারক যারা আছে তারা কিন্তু বারবার পাড়া মহল্লা এবং বিভিন্ন বাজার টহল দিচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় কোথাও এখন পর্যন্ত সভা সমাবেশ, মিছিল, মিটিং বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল রংপুর থেকে কারফিউ শিথিলের সময় বৃদ্ধির সর্বশেষ তথ্য। বন্দরনগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে নৃশংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা। ইতিমধ্যে আন্দোলনের নামে নৃশংসতার পেছনে কয়েকটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কোটা বিরোধী আন্দোলন চট্টগ্রামেও সহিংস রূপ নেয়। চলে ভাঙচুর, ধ্বংসযজ্ঞ। নগরীর মুরাদপুর, 16 শহর, বহদ্দারহাট, 2 নং গেট, শাহ আমানত সেতু এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এসব এলাকায় আন্দোলনকারীদের আড়ালে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা পুলিশ, ছাত্রলীগ কর্মীদের উপর দফায় দফায় হামলা চালায়। দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আহত নিহত স্বজনদের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে বর্বরতা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। কোটা আন্দোলন আসলে এটা একটা ইস্যু তারা তৈরি করেছিল, কিন্তু পরবর্তীতে তাদের হাতে এই নিয়ন্ত্রণটা ছিল না। এটা যে স্বাধীনতা বিরোধী অপশক্তির মাধ্যমে হয়েছে, এটা সাধারণ জনগণ যারা আসলে বুঝে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে, তারা অবশ্যই বুঝবে। সাধারণ শিক্ষার্থী কখনো হাতে রক কাটতে পারে না, একজন সাধারণ শিক্ষার্থী ছাদ থেকে ফেলে দিতে পারে না। যারা যারা সুযোগ সন্ধানীরা ছিল তারা তাদের কাজটা করেছে। কোটা আন্দোলনে ষড়যন্ত্রমূলকভাবে একটি গোষ্ঠী হামলা চালিয়েছিল। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত অনেকগুলো করেছি এবং অনেকগুলোর কাজ আমাদের চলমান। আমরা যারা বিশ্বাস করি যে আমাদের যে পেশাদারিত্ব, আমাদের যে তথ্য ভাণ্ডার আছে এবং আমরা যে সমস্ত তথ্যপত্র পাচ্ছি, আমরা সেই অনুপাতে আমরা যেই মামলার সাথে স্পেসিফিকলি জড়িত তাকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সবসময় পুলিশ প্রশাসন পাশে ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত ছাত্ররা তাদের ন্যায্য দাবির পক্ষে বা তাদের যৌক্তিক দাবির পক্ষে তারা আন্দোলন করেছিল, ততক্ষণ পর্যন্ত পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে সহযোগিতা করেছে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করতে পারে তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল এবং তাদের পক্ষ থেকেও আমাদের সাথে যোগাযোগ করা হতো। কোটা আন্দোলনের শেষ দুদিনে চট্টগ্রামে প্রাণ গেছে 7 জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন 16 জন। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সরকারি খালে অবৈধভাবে বাঁধ দেয় বিপাকে পড়েছেন মাদারীপুরের শতাধিক কৃষক। একটি প্রভাবশালী মহলের এই অবৈধ কর্মে পানি চলাচল বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে প্রায় 1,500 বিঘা ফসলি জমির চাষবাস। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে বারবার নালিশ করেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্যে আর জানাচ্ছেন আফরিন পপি। মাদারীপুরের দুধখালী ইউনিয়নের এওস গ্রাম থেকে দুর্গাবর্তী পর্যন্ত 1.5 কিলোমিটার সরকারি খালে গত 10 বছরে অন্তত 15টি স্থানে বাঁধ নির্মাণ করে রাস্তা বানিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। এতে পানি সরবরাহ ও নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ব্যাহত হচ্ছে চাষ। ইউনিয়নের 3টি মৌজার অন্তত 1,500 বিঘা 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে।
খাল দখলে জড়িতদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আগে আমাদের এই জায়গায় 3টা ফসল হতো, এখন পানি জলাবদ্ধতার কারণে এখন একটা ফসল নেই। সরকারি খাল আটকাই হেলায়, তখন আমি এটা বাধা দেই, বাধা দিতে গেলে আমার অনেক হুমকি দেয়। আমাদের খালটা আবার পুনরায় খনন করে দেয়, তাহলে আমরা এই কৃষকরাই পানি ওঠানামা করবে, আমরা বাঁচতে পারবো। সর্বপ্রথম আমরা ভরাট করছি, ভরাট করলে কি হবে, আমরা ওই পানি নামার জন্য একটা সুযোগ সুবিধা করে দিছি। বাড়ির পোতার মতন বান্ধিছে, এই যে এখন এই দিন বাবা, এইটা আসছিল বালি, খালি বালি, মাটি কেটে নেই। সরকার যদি ওই জায়গাটা আবার চায় আমাদের, ঠিক আছে, ওই জায়গাটা আমরা খনন করিয়া ক্লিয়ার করে দেব। স্থানীয় কৃষি দপ্তরও বলছে, খাল দখলের ফলে 3 ফসলি জমির চাষ ব্যাহত হয়, ফসল উৎপাদন কমে যাচ্ছে। বিভিন্ন খালের যে জলাবদ্ধতা যেটা, সেটি যদি সময়ে যদি সেটা নিষ্কাশিত না হতে পারে, তাহলে রোপণ বোপণ সবগুলো এটা বিলম্বিত, সেখানে ফসলের উৎপাদন যেটা সেটা ব্যাহত হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে যদি কোনো স্থাপনা তৈরি করে, তাহলে একটা নিয়ম অনুযায়ী তাদেরকে সেখান থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে উচ্ছেদ করার কথা আর কি। তো যেহেতু বিষয়টা আপনাদের মাধ্যমে অবগত হওয়ার পরে আমরা আইনত তাদেরকে উচ্ছেদ সহ অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন জলাবদ্ধতা নিরসনের জন্য, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। খালে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমন দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। নিষিদ্ধ জাল ব্যবহার করে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের নদ নদীতে নির্বিচারে চলছে চিংড়ি পোনা আহরণ। সুন্দরবনে একই সাথে অভয়াশ্রম ঘোষণা করা খালেও বিষ দিয়ে মাছ ধরছেন অনেকেই। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই নিধনযজ্ঞ। মোংলা থেকে সবুজ হাওলাদারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রজনন মৌসুম ঘোষণা করে সুন্দরবন সংলগ্ন নদী খালে 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করে সরকার। একই সাথে সুন্দরবনে বনজীবী ও পর্যটকের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু বন সংলগ্ন পশুর নদীতে কানাইনগর থেকে জয়মণি পর্যন্ত নিষিদ্ধ নেট দিয়ে চিংড়ি পোনা শিকার করছেন হাজার হাজার নারী পুরুষ। জাল ধরবো না করবো কি, আজকে জাল না ধরে কালকে বাচ্চা কাচ্চা না খেয়ে মরে যাবে। পেড়ে তো মানে না, জাল ধরবো না কি। এই যে গলার পোনা এগুলো সংগ্রহ করে বেশি এতে চাল কিনে খাই। নিষিদ্ধ কাজ, তারপরও পেটের জন্য আমরা ধরি। অবৈধ নেট জাল ব্যবহারে একটি পোনা ধরতে অন্য প্রজাতির 1000 পোনা নষ্ট করা হচ্ছে। এতে করে নদ নদীতে তৈরি হবে মাছের সংকট। একটা পোনা ধরতে যাই যদি আমরা 1000 পোনার ক্ষতি করি, অর্থাৎ আমরা এই যে বাগদা চিংড়ি যে পোনাগুলো ধরার জন্য যে নেটগুলো, নিষিদ্ধ যে নেটগুলো পাচ্ছি, নেটগুলো দিয়ে যদি একটা পোনা ধরি, তা অন্য অন্য মাছের প্রায় 1000 পোনার ক্ষতি হয়ে যায়। অন্যান্য মাছের ছোট ছোট ডিম বাচ্চা সবগুলো নষ্ট হয়ে যায়। পশুর নদীতে নেট জালের ব্যবহার বন্ধ করা বন বিভাগের দায়িত্ব নয়, বলছেন বিভাগীয় বন কর্মকর্তা। পশুর নদীতে আর পুরোটা সুন্দরবন না, সুন্দরবনের ভিতরে হইলে আমরা অবশ্যই করব, সুন্দরবনের বাইরে হইলে তো এটা সংরক্ষিত বনের বাইরে আমরা সেটা তো উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন করবে। সুন্দরবনের ভিতরে হইলে আমরা অবশ্যই এনফোর্সমেন্ট করি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা। প্রত্যেক দিনই আমাদের কিন্তু অভিযান বা মোবাইল কোর্ট চলতেছে। আমার আজকেও টিম অলরেডি নদীতে আছে। এখন নেট জাল বা বেহেন্দি জাল, যে কোনো অবৈধ বা চরগড়া জালের বিরুদ্ধে আমাদের অভিযান 12 মাসই রয়েছে এবং এটা চলমান রয়েছে। 2002 সালে নেট জাল ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু দীর্ঘ কয়েক বছরেও নেট জালের ব্যবহার বন্ধ হয়নি সুন্দরবন সংলগ্ন নদ নদীতে। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালার একটি স্কুল সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণহানি বেড়ে 39,258 এবং আহত ছাড়িয়েছে 90,500। ইসরায়েলের পক্ষ থেকে হামাসের একটি কমান্ড সেন্টারে হামলা চালানোর দাবি করা হয়েছে। এখান থেকে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা চালানো হতো। এদিকে অবিরত হামলায় খান ইউনিস সহ অঞ্চলের শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ক্রিকেট। নারী এশিয়া কাপ টি20 প্রতিযোগিতার পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে ডাম্বুলায় বাংলাদেশ সময় বিকেল 3:30টায় মুখোমুখি হবে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। ভারতের সামনে অষ্টমবার শিরোপা জয়ের হাতছানি হলেও লঙ্কানদের জন্য প্রথম ট্রফি স্পর্শ করার সুযোগ। পারফরম্যান্স বিবেচনায় স্বাগতিকদের চেয়ে যথেষ্ট এগিয়ে হরমনপ্রীত কাউররা। হেড টু হেড পরিসংখ্যানেও এগিয়ে ভারত। লঙ্কানদের সঙ্গে 24 বারের মুখোমুখিতে 19টি জয় রয়েছে ভারতের। হার 3টি এবং
পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ। চলতি আসরে দুদলই এখন পর্যন্ত অপরাজিত। দর্শক, এই পর্যায়ে সবাই আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, এই প্রথমেই দেখে নেব আমরা বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথমেই আছে আমাদের কাছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কমেছে উৎপাদন বিপণন। আরও 2 সমন্বয়ক ডিবির হেফাজতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একজন ফোন ধরে বলল আপনার ছেলে মরে গেছে। মোহাম্মদপুরের সংঘর্ষ। 11 দিনে গ্রেফতার 9000। সারা দেশে গ্রেফতার অভিযান। দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট, সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ার বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না, বললেন প্রধানমন্ত্রী। আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন। সহিংসতার আগে ঢাকায় 1 লাখ সিম ঢোকে, বললেন পলক। মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ। আছে সমকাল। সন্দেহ হলেই আটক, আন্দোলনের ছবি থাকলেই ধরা। দেশের অর্থনীতি পঙ্গু করতেই এই ধ্বংসযজ্ঞ, হাসপাতালে আহতদের পাশে প্রধানমন্ত্রী। নতুন করে অনিশ্চয়তার রপ্তানি ও রেমিটেন্স। বাংলাদেশ প্রতিদিন কোথায় গেল এত আওয়ামী লীগ? সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন, অনেক এমপি মন্ত্রী লাপাত্তা হওয়া নিয়ে বিস্ময়। সারা দেশে গ্রেফতার আরও সহস্রাধিক। অ্যানি স্বপন সহ রিমান্ডে আরও 34, কারাগারে 172। চলছে সেনা টহল তল্লাশি। কারফিউ আরও শিথিল। রবি থেকে মঙ্গলবার অফিস 9টা 3টা পর্যন্ত। বেড়েছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে জীবন। রয়েছে যুগান্তর। তার শিরোনাম করেছে দরকার 3 নীতি সহায়তা, ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর তাগিদ। ভোগান্তিতে গ্রাহক সিদ্ধান্ত নিতে বৈঠক আজ। মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ। অর্থনীতিকে ধ্বংস করতে দেশব্যাপী এই তাণ্ডব। পঙ্গু হাসপাতালে আহতদের দেখলেন প্রধানমন্ত্রী। আজ থেকে 3 দিন অফিস, 9টা থেকে 3টা পর্যন্ত। রয়েছে দেশ রূপান্তর। নিহত বেশি সাধারণ মানুষ। উদ্দেশ্য ছিল দেশকে আবার ভিক্ষুকের জাতিতে পরিণত করা, প্রধানমন্ত্রী। ঢাকায় গ্রেফতার 2536, চট্টগ্রামে খুলনায় 586। মাঠে সদস্যদের নিষ্ক্রিয়তার কারণ খুঁজছে পুলিশ। বণিক বার্তা আন্তর্জাতিক অর্থনীতিতে আরও চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে 9টা থেকে 3টা পর্যন্ত। ব্যাংক লেনদেন 5 ঘন্টা। বাসার পাশেই গুলিবিদ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার, ব্যাংকার দুলাল মাহমুদের মৃত্যু। The Daily Star block raids unnerve city residents. Default loans to soar, banks profit to dip. Internet outage, curfew. Holds law enforcers accountable for wrongdoings. শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন শিক্ষাক্রমে বহুমুখী সমস্যা দেখছেন বিশেষজ্ঞরা। পাঠদানকারী শিক্ষকরাই প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ নন, প্রশিক্ষণে মনোযোগী হওয়ার তাগিদ। ঢাকা সহ 4 জেলায় সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ নেই। ক্রমান্বয়ে শিথিল হওয়ায় জনজীবনে স্বস্তি। 3 দিন সরকারি অফিস চলবে 6 ঘন্টা। কোটা আন্দোলনকে ঢাল বানিয়ে চট্টগ্রাম দুর্বৃত্তদের তাণ্ডব। নৃশংসতার পেছনে একাধিক রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। এবং সরকারি খালে অবৈধভাবে বাঁধ দেয় মাদারীপুরে বিপাকে কৃষক। 1,500 বিঘা জমিতে আবাদ ব্যাহত, নির্বিকার প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।